হেদর পুকুরের একধারে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন নামে কলেজ। এই পুকুরটি পানায় মজে গিয়েছিল, সম্প্রতি তা সংস্করণ করা হয়েছে। পার্শ্ববর্তী জমি সাফসুতরা করে লাগানো হয়েছে কিছু ফুলের গাছ, তারপর লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়ার বেশ একটা উদ্যানের রূপ ধারণ করেছে। কলেজের ছাত্ররা এখানে সিগারেট চুরুট ফুঁকতে ফুঁকতে কখনো শেলি ওয়ার্ডসওয়ার্থের কাব্য, কখনো হিউম হাবার্টস স্পেন্সারের দর্শন নিয়ে তর্ক করে। আবার যোশিত সংস্কারক বিষয়ক রসেরও আলোচনা কম হয় না। আজ মেঘলা মেঘলা অপরাহ্ন। কলেজ ছুটির পর অধিকাংশ ছাত্রই বাড়ি ফিরে গেছে। এক তরুণ যুবা উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে হেদর বাগানে। কাছেই সিমলে পাড়ায় তার বাড়ি। অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্র দত্ত এই কলেজের ছাত্র এবং খুব উজ্জ্বল ছাত্র। সে আগে প্রেসিডেন্সি কলেজে পড়তো। মাঝে ম্যালেরিয়ার জ্বরে আক্রান্ত হওয়ার পরে সেখানে পরীক্ষা দিতে পারেনি। জেনারেল অ্যাসেম্বলিতে ভর্তি হয়ে FA পাস করেছে, এখন BA পাঠরত। নরেন্দ্র যে শুধু ছাত্র হিসেবেই চৌখস তা নয়, তার কুস্তি করা সবল শরীর, লাঠি খেলা, তরোয়াল খেলা, ক্রিকেট খেলায় সে দক্ষ। এক প্রদর্শনীতে মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় প্রথম হয়ে সে একটা রূপোর প্রজাপতি পুরস্কার পেয়েছে। সে রীতিমতো সুগায়ক। গান গাইবার জন্যে অনেক জায়গায় তার ডাক পড়ে। পাখোয়াজ এসরাজের মতো অনেকগুলি বাদ্যযন্ত্র সে বাজাতে জানে। বন্ধুদের মধ্যে প্রবল তর্কিত, আড্ডাপ্রিয়। অন্যান্য পুরুষদের তুলনায় তার জীবনশক্তি যেন কয়েক গুণ বেশি। পৌরস্দীপ্ত মুখমণ্ডল, বড় বড় চক্ষু দুটিতে কখনো কৌতুক, কখনো স্পর্ধার ছিলিক। নরেন্দ্র সচরাচর একা থাকে না, বন্ধুরা তাকে ঘিরে থাকে। কিন্তু আজ কি হয়েছে নরেন্দ্রের? সে বন্ধুদের সংসর্গ পরিত্যাগ করেছে। আকাশের মেঘের মতো তার মুখে কিসের ছায়া। অন্যান্য দিন ছুটির পরে সে মসজিদ বাড়ি স্ট্রিটে বেনি ওস্তাদের কাছে গান শিখতে যায়। আহম্মদ খাঁর শিষ্য বেনি ওস্তাদের গিয়ে সর্বক্ষণই যেন সুর গম করছে। নরেন্দ্রকে সেখানে নিয়ে নিয়ম করে গলা সাধতে হয়। কোনো কোনো দিন ওস্তাদের গুরু আহম্মদ খাঁ স্বয়ং উপস্থিত থাকেন। সেই সব দিন হয় খেয়াল টুংরির মতন নতুন তানের চর্চা। কিন্তু আজ নরেনের সেখানে যেতে ইচ্ছা করে না। আম্মু গুহের কুস্তির আখড়ায় ব্যায়াম করতে যেতেও তার ভালো লাগে না। সেখানে তার বন্ধু রাখালের সঙ্গে দেখা হয়। আজ সে আখড়াতেও যাবে না নরেন্দ্র। ব্রাহ্ম সমাজের প্রার্থনা সঙ্গীত আসরে যাবারও মন নেই। বরানগরে বন্ধুদের আড্ডাও তাকে টানছে না। সে আজ কোথাও যাবে না, বাড়ি ফিরতে চায় না। বাড়িতে এক নতুন উৎপাত শুরু হয়েছে। FA পাস করার পর থেকেই কন্যাদায়গ্রস্ত পিতাদের আনাগোনা চলছে। নামজাদা সচ্ছল পরিবারের শিক্ষিত ছেলে, রূপবান, গুণবান, বিবাহের বাজারে তো সুপাত্র হিসেবে পরিচিত হবেই। কেউ 10,000, কেউ 20,000 টাকা পণ দিতে চায়। অতি সম্প্রতি এক কন্যার পিতা নরেন্দ্রকে বিলেত পাঠিয়ে ICS কিংবা ব্যারিস্টার হওয়ার প্রস্তাব দিয়েছেন। নরেন্দ্রের বাবা মা পেরাপেরি শুরু করেছেন। কলেজে পড়ার সময় তো অধিকাংশ ছেলের বিয়েই হয়ে যায়। তারা পাত্রী দেখছেন নিয়মিত। বিবাহের কথা শুনলেই নরেন্দ্রর নাকটা কুঁচকে যায়। শুধু নিজস্ব জীবিকার ব্যবস্থা নয়, জীবন সম্পর্কে একটা দর্শন তৈরি করে নেবার আগেই ঝপ করে একটা বিয়ে করে সংসারী হয়ে যায় নেহাত গারলেরা। এই জীবন তো রাস্তায় কুড়িয়ে পাওয়া একটা জিনিস নয়। দুর্লভ এই মানব জন্ম। এর সার্থকতার পথ অন্বেষণ করা, চিত্তবৃত্তি বিকাশের জন্য যত্নবান না হওয়া, গড্ডালিকা শোতে গা ভাসিয়ে দিলে পশুর সঙ্গে তফাৎ কি রইল? কাজলবর্ণ মেঘ বিকেলকে সংক্ষিপ্ত করে সান্ধ্যকে এগিয়ে আনে। মাঝে মাঝে শোনা যায় গুরু গর্জন। নরেন্দ্রের কিছুই খেয়াল নেই। সে উদ্দেশ্য হারা হয়ে ঘুরছে। মাঝে মাঝে নস্যি দিচ্ছে নাকে, থুতু পেলছে যেখানে সেখানে। সে পড়ে আছে পায়জামা ও গোলগলা আকচান, পায়ে মোজা ও শু, বই খাতা মোড়া কাপড়ের থলি ঝুলছে এক হাতে। হঠাৎ এক জায়গায় থেমে গিয়ে সে লোহার রেলিংয়ে মাথা ঠুকতে লাগলো আর বিড়বিড় করে বলতে লাগলো কি যেন তার ভিতর থেকে একটা সাংঘাতিক কষ্ট হচ্ছে। নিজের কাছেই উত্থাপিত কোনো প্রশ্নের উত্তর সে খুঁজে পাচ্ছে না বলে শাস্তি দিচ্ছে নিজেকে। কেউ বাধা না দিলে মাথা ঠুকতে ঠুকতে একটা রক্তারক্তি কাণ্ডই হয়ে যেত। একজন এসে হাত রাখলো তার পিঠে। আসন্ন ঝড় বৃষ্টির আশঙ্কায় এখান থেকে এই বাগানে আর কোনো মানুষজন নেই। সন্ধ্যার পর 2-4টি গাড়ি ঘোড়া ব্যতীত এ অঞ্চলে লোকজন বিশেষ চলাচল করে না। একটি ছাত্র কলেজের প্রিন্সিপালের বাড়ি
লাইব্রেরিতে পড়াশোনা করছিল। সে এখন ফিরে এসেছে এদিক দিয়ে। শীলদের বাড়ির ছেলে বোজেন্দ্র অত্যন্ত মেধাবী, অল্প বয়সী, বৃত্তিহীন, খুব দরিদ্র অবস্থা। তবু শুধু মেধার জোরে সে স্কুল কলেজের শিক্ষকদের প্রিয় হয়েছে। নরেনের মতন গান বাজনা কিংবা খেলাধুলার দিকে তার ঝোঁক নেই। সে একটি গ্রন্থকীট। নরেনের চেয়ে বয়সে ছোট হয়েও সে পড়ে ওপরের ক্লাসে। অসুখের জন্য নরেন্দ্রর একটি বছর নষ্ট হয়েছে। দুজনের বেশ বন্ধুত্ব আছে। বোজেন্দ্র বলল, কি নরেন, কি করছিস? নরেন্দ্র সচকিত হয়ে মাথা তুলল। তার ঘোর লাগা দৃষ্টি স্বাভাবিক হতে লাগলো কিছু মুহূর্তে। বোজেন্দ্রকে যেন সে চিনতে পারছে না, তাকিয়ে রইল তার মুখের দিকে। বোজেন্দ্র ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, অমনভাবে মাথা ঠুকছিলি, কি হয়েছে তোর? নরেন্দ্র আস্তে আস্তে বলল, মাথায় খুব ব্যথা করছিল, তাই ভাবলাম এতে যদি কমে। বোজেন্দ্র বলল, মাথায় ব্যথা করছে, কবিরাজের কাছে যা। বন্ধুর কাছে ধরা পড়ে গিয়ে নরেন্দ্র কিছুটা লজ্জা পেয়েছে। এমনিতে সে লজ্জা পাওয়ার পাত্র নয়। সে রঙ্গপ্রিয়, বন্ধুদের নিয়েও কৌতুক করে অধিক সময়। স্বাভাবিক হওয়ার জন্যে আজকানের জেব থেকে নস্যির ডিবাটা বার করে অনেকখানি নস্যি দিল নাকে। তারপর একটি পেন্সিল দিয়ে সেই নস্যি ঠুসে দিতে লাগলো ভেতরে। বোজেন্দ্র প্রায় শিউরে উঠল। নরেন, অত নস্যি নিস না, দেখলেও কেমন যেন লাগে। নরেন্দ্র বলল, কম নিলে মাথা পরিষ্কার হয় না, মাথাটা পরিষ্কার হলে যদি ব্যথাটা কমে। বোজেন্দ্র বলল, শোনো পাগলের কথা, ওষুধ না খেয়ে নিজে নিজে নস্য চিকিৎসা। তোর ব্যথাটা কি ধরনের রে? নরেন্দ্র বলল, কপালের দুই ভুরুর মাঝখানটা দপদপ করে, মাঝে মাঝে সেখান থেকে যেন একটা আলোর শিখা জ্বলে ওঠে। তোদের এরকম হয়? বোজেন্দ্র বলল, না, কপালে ওরকম আলো জ্বলাটলা কাজের কথা নয়, বড় রকমের কোনো ব্যায়ামও হতে পারে। তুই ডাক্তার বদ্যি দেখা ভালো করে। কথাবার্তা নেই, হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে গেল। বোজেন্দ্র সাবধানী। সে বাদলের দিনে বগলে ছাতা রাখে। সে পরে আছে ধুতি আর কুর্তা, পায়ে সুঁড় তোলা তালপাতার চটি। তাড়াতাড়ি ছাতা খুলে বলল, আয় নিচে আয়। নরেন্দ্র বলল, আমার ছাতা লাগবে না, তুই মাথায় দে। বৃষ্টি ভিজলে যে সন্নিপাতিক হবে। আমার হবে না, তোর হবে। তোর যৌবনের তেজ আছে বটে। চল নরেন, তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমি তো এখন বাড়ি যাবই না। তাহলে টঙে যাবি? চল, সেই পর্যন্তই যাই। দুই বন্ধু হেদর বাগান থেকে হাঁটতে লাগলো রাস্তার দিকে। ঝড় বৃষ্টির জন্যই বোধহয় আজ গ্যাসের বাতি জ্বলেনি। বিদ্যুৎ চমকে পথ চিনতে হবে। দুপাশে খোলা নর্দমা, পাহড়কে পড়ে গেলেই বিপদ। নর্দমা থেকে অনেক কৃমি কীট উঠে আসে রাস্তায়, খানাখন্দও বাঁচিয়ে চলতে হয়। বোজেন্দ্র বুঝেছিল পার্কের রেলিংয়ে নরেন্দ্রর এরকম মাথা কোটা মোটেই স্বাভাবিক নয়। কিছু একটা মানসিক অশান্তি চলছে। এই সময় তাকে একলা ছেড়ে দেওয়া ঠিক নয়। বোজেন্দ্র বলল, কিছুদিন থেকে তোর একটা উড়ু উড়ু ভাব দেখছি, কি হয়েছে বলতো নরেন? আগে প্রায় আমাদের রান্না করে খাওয়াতিস, মোগলাই খানা, ফার্সি খানা, এখন তো আর ডাকিস না। নরেন্দ্র বলল, আমার রান্নার শখ মিটে গেছে। বোজেন্দ্র বলল, তোর গান বাজনা অনেকদিন শুনিনি। নরেন্দ্র কোনো উত্তর দিল না। বৃষ্টি আরও ঝেঁপে এসেছে। নরেন্দ্র সর্বাঙ্গ সিক্ত। এমন বৃষ্টির তোরে এক ছাতার নিচে দুজনের মাথা দিলে দুজনকেই ভিজতে হবে। তাই নরেন্দ্র বোজেন্দ্রের ছাতার অংশ নেবে না। বোজেন্দ্র বাতাসের বেগে ছাতা সামলাতে পারছে না, তার পিঠ ভিজে যাচ্ছে। সে বন্ধুকে ডেকে একটি বড় বাড়ির পেটিকোটের নিচে দাঁড়ালো। নরেন্দ্র আবার খানিকটা নস্যি নিল। বোজেন্দ্র বলল, হ্যাঁ রে নরেন, তোর মনের গতি আমি খানিকটা স্টাডি করেছি। বোজেন্দ্র বলল, হ্যাঁ রে নরেন, তুই নাকি দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ ঠাকুরের কাছে যাতায়াত শুরু করেছিস, কিশোরী চাঁদ বলছিল। এ প্রশ্নের উত্তর দিল না নরেন্দ্র। বোজেন্দ্র বলল, ব্রাহ্মদের উপাসনালয় থেকে কালী মন্দিরে? অবশ্য কেশববাবুর দলও যাতায়াত করছেন। আমাদের প্রিন্সিপাল মিস্টার হেস্টি কি বলেছেন একদিন শুনেছিস? ওয়ার্ডসওয়ার্থের এক্সটেনশন কবিতাটা পড়েছিস? ছাত্ররা কবির অতীন্দ্রিয় অনুভবের ব্যাপারটা ঠিক ধরতে পারছিল না। অধ্যক্ষ মশাই তখন বললেন, অনুভূতির তীব্রতায় ওয়ার্ডসওয়ার্থের মাঝে মাঝে ভাবসমাধি হতো। তোমরা সেটা যদি বুঝতে চাও তাহলে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসকে দেখে এসোগে। তার ওই রকম ভাবসমাধি হয়। মানুষটি খুব খাঁটি। আমাদের ক্লাসের অনেক ছাত্র রামকৃষ্ণ ঠাকুরের নামই শোনেনি। সবাই তো আর কেশববাবুর কাগজ পড়ে না। আমি হেস্টি সাহেবের কথাটা শুনে খুব আশ্চর্য হয়েছিলাম। কেশববাবুদের উচ্ছ্বাসের কারণ বোঝা যায়। ওরা আগে পরম ব্রহ্মকে পিতা বলতেন, এখন মাতা বানিয়েছেন, মামা বলে কীর্তন গান করেন। কিন্তু হেস্টি সাহেব খ্রিস্টান হয়েও একজন কালীভক্তকে প্রশংসা করেন। আমারও একবার রামকৃষ্ণ ঠাকুরকে দেখার খুব ইচ্ছে হলো। তুই তো দেখেছিস, লোকটি কেমন রে?
নরেন্দ্র বন্ধুর দিকে ঘুরে দাঁড়ালো, একটুক্ষণ তাকিয়ে অপলকভাবে, তারপর দ্বিধার গলায় বলল, লোকটি কেমন তা আমাদের পক্ষে বলা শক্ত, এখনও ঠিক বুঝতে পারি না। হঠাৎ উত্তেজিত হয়ে নরেন্দ্র জিজ্ঞেস করলো, আচ্ছা ব্রজেন, তুই তো অনেক লেখা পড়েছিস, তুই একটা কথা বলতো, যুগ যুগ ধরে আমাদের সমাজে যা বিশ্বাস করে এসেছে আমাদের বাপ ঠাকুরদা, যে ধর্মের বিধান আর সৃষ্টিকর্তার রূপ মেনেছেন, তাকে আমরা এক কথায় উড়িয়ে দিতে পারি? যদি উড়িয়ে দিই, সে অবিশ্বাসের যে শূন্যতা, তা সহ্য করা সম্ভব? ব্রজেন্দ্র বলল, দেখ নরেন, তোর মনের গতি আমি খানিকটা স্টাডি করেছি। আমার কি মনে হয় বলবো? তুই ডেকার্তের অহংবাদ পড়েছিস, আবার হিউমের নাস্তিকতা, ডারউইনের বিবর্তনবাদও এসবও পড়েছিস, কিন্তু তোর মাথার মধ্যে রয়ে গেছে হিন্দু ঐতিহ্য। তুই যখন তর্ক বিতর্ক করিস, তখন কখনো মনে হয় তুই নাস্তিক, কখনো সংশয়বাদী, আবার কখনো যেন বেরিয়ে পড়ে তুই সেই ঈশ্বরকে খুঁজেছিস যিনি জড়জগতের পরিচালনা করেন। তোর মনে এই প্রশ্ন জাগে না? দার্শনিক মীমাংসায় আমি ঈশ্বরের কোনো স্থান খুঁজে পাই না, যুক্তি দিয়ে আমি ঈশ্বরের কোনো প্রয়োজনও বোধ করি না। কিন্তু তোর কথা আলাদা, তুই একসময় ধ্যান টান করেছিস, আবার সাহেবদের সংশয়বাদী লেখাও পড়িস, তারপরেও জানতে চাস কেউ সচক্ষে ঈশ্বর দেখেছেন কি না। সেই জন্য দেবেন ঠাকুরের কাছে গিয়েছিলি না? নরেন্দ্র চুপ করে রইল। সত্যিই সে একদিন ঝোঁকের মাথায় ছুটে গিয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে। দেবেন্দ্রনাথকে সবাই পুত চরিত্র, মহর্ষি বলে মনে করে, কিন্তু নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না। তিনি তখন চুচড়োর কাছে গঙ্গার উপরে একটা বোটে থাকেন। নরেন্দ্র সোজা সেই বোটে উঠে গিয়ে প্রথমেই সরাসরি প্রশ্ন করেছিল, আপনি কখনো ঈশ্বরকে নিজের চোখে দেখেছেন? এ প্রশ্নের উত্তর দিতে পারেননি দেবেন্দ্রনাথ। এড়িয়ে গিয়ে বলেছিলেন, তোমার চক্ষু দুটি যোগীর মতো, তুমি সাধনা করলে নিশ্চয়ই একদিন উপলব্ধি করবে। ব্রজেন্দ্র বলল, আসল কথাটা কি জানিস? ঈশ্বর আছেন কি নেই এ নিয়ে মাথা ব্যথা করার দরকারটাই বা কি? এই যে এত প্রার্থনা, ধ্যান, পুজো আচ্চা, নামাজ পড়া, উপোস, মানুষের জীবনে এর কোনো প্রয়োজন আছে? এসব বাদ দিয়েও তো দিব্যি চলা যায়। অক্ষয় দত্ত মশাই অঙ্ক দিয়ে কি প্রমাণ করেছিলেন তুই তো দেখেছিস। উনি একটা ফর্মুলা দিয়েছিলেন, কৃষকরা সারাদিন পরিশ্রম করে ফসল উৎপাদন করে, তাহলে পরিশ্রম ইকুয়াল টু ফসল। সেই সঙ্গে যদি ঈশ্বরের প্রার্থনাও করে, তাহলে পরিশ্রম প্লাস প্রার্থনা ইকুয়াল টু ফসল, অর্থাৎ প্রার্থনা ইকুয়াল টু 0। নরেন্দ্র ঠোঁট বেঁকিয়ে বলল, দূর শালা, এসব হলো ফুককুড়ির কথা। জীবন মানে শুধু চাষবাস আর মাক ছেলে মেয়ে নিয়ে ঘর করা নয়। ব্রজেন্দ্র বলল, তুই এত রেগে যাচ্ছিস কেন? আচ্ছা, রামকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে তোর কি নতুন কোনো উপলব্ধি হয়েছে? আমাকে খুলে বল না। নরেন্দ্র বলল, এশালার বৃষ্টি থামার নেই, তামাক খায়নি কতক্ষণ, চল ছুটে চলে যাই। তুই ছুটতে তো না পারিস, ছাতা মাথায় দিয়ে আয় পেছন পেছন। নরেন্দ্র ছুটতে শুরু করলো, নিজের বাড়ির দিকে নয়, টঙের দিকে। রামকৃষ্ণ ঠাকুরের কথা মনে পড়লেই তার ভুরু কুঁচকে যায়, মাথার মধ্যে একটা আলোড়ন শুরু হয়। এ ব্যাপারটা কারুকে সে ঠিক বুঝিয়ে বলতে পারে না, আর বলাও যায় না। রামকৃষ্ণ ঠাকুরের কাছে তো সে নিজে থেকে যায়নি। সে মূর্তি পুজোর ঘোর বিরোধী, যুক্তিহীন ভক্তিবাদও তার সহ্য হয় না। রামকৃষ্ণ ঠাকুর সম্পর্কে তার কোনো আগ্রহই ছিল না। কেশববাবুর প্রার্থনা সভাতে সে এখন আর যায় না। সে যায় সাধারণ ব্রহ্ম সমাজের তরুণদের দলে। তাদের পাড়ায় সুরেন মিত্রের বাড়িতে একদিন রামকৃষ্ণ ঠাকুর এসেছিলেন। নরেন্দ্রকে একখানা গান গাইবার জন্য অনেকেই ডাকাডাকি করে। সেদিনও সুরেন মিত্রের অনুরোধে নরেন্দ্র সে বাড়ির আসরে গিয়ে কয়েকখানা গান শুনিয়েছিল। সেদিন রামকৃষ্ণ ঠাকুরকে দেখে সে তেমন কিছু আকৃষ্টও হয়নি, বিশেষ কোনো কথাও বলেনি। শ্যামলা রঙের একজন ছোটোখাটো চেহারার মানুষ, অঙ্গে গেরুয়া টেরুয়া পরেন না, নরুন পাড় ধুতি পরা, গায়ে একটা উনুনি, কি যেন হাসির কথা বলেছিলেন। সেই ঘরের মধ্যে খুব গরম ছিল। গান শুনিয়ে চলে এসেছিল নরেন্দ্র। তারপর এই তো শীতকালের শেষ দিকের কথা, কোনো এক বড়লোকের বাড়িতে পাত্রী দেখতে যাওয়ার জন্যে ঝোলাঝুলি করেছিলেন বাবা মা। বিরক্ত হয়ে চোটপাট শুরু করে দিয়েছিল নরেন্দ্র। সেই সময় তাদের এক আত্মীয় রামচন্দ্র দত্ত এসে উপস্থিত। বাড়িতে একরকম হাঙ্গামা দেখে রামদত্ত নরেন্দ্রকে বললেন, বিলে, তুই এখান থেকে কিছুদিনের জন্য পালিয়ে থাক না, আমার সঙ্গে দক্ষিণেশ্বরে চ। গঙ্গার পাড়ে ভারী মনোরম জায়গা। আমার ঠাকুরের দুটো উপদেশ শুনে দেখ না, তোর মনে লাগে কি না। না মানলে না মানবি, তবে ওখানে গেলে তোর খারাপ লাগবে না সেটা বলতে পারি। যেতে রাজি হলো নরেন্দ্র, তবে একা নয়। বরানগরের আড্ডা থেকে দুজন বন্ধুকেও তুলে নিল ঘোড়ার গাড়িতে। কাঁচা রাস্তার দুপাশে ঝোপ জঙ্গল, মাঝে মাঝে
একটা দুটো গাড়ি ঘোড়ার সংখ্যাও কম। হঠাৎ দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখলে বেশ বিস্ময় জাগে। অনেকখানি এলাকা ছড়ানো দক্ষিণ প্রাঙ্গণ। শীতকালে নির্মল আকাশে গঙ্গা থেকে হু হু করে আসছে উত্তরের হাওয়া। বন্ধুদের সঙ্গে নরেন্দ্র ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। মন্দিরের জন্য রানী রাসমণি হাত খুলে কর্ছা করেছেন। বাঁধানো ঘাটে অনেকখানি চওড়া সিঁড়ি দিয়ে উঠে এলে প্রশস্ত চাঁদনি। সেখানে কয়েকটি খাটিয়া, আম কাঠের সিন্দুক, দু একটা লোটা ছড়ানো রয়েছে। কিছু সাধু ফকির বৈষ্ণবী বসে আছে এদিক ওদিক। মনে হলো তারা আগে নিয়মিত প্রসাদ পায়। সিমেন্ট বাঁধানো পাকা উঠানের একদিকে রাধাকান্তের মন্দির, অন্যদিকে কালী মন্দির। কালী মন্দিরের সামনে নাট মন্দির, চাঁদনির পাশে দ্বাদশ শিবের মন্দির। তাছাড়া ভাড়ার ভোগঘর, অতিথিশালা, বলিদানের হাঁড়িকাঠ। এই এলাকার মধ্যে রয়েছে দুটি পুকুর, বাসন মাজার পুকুর আর হাঁস পুকুর। কাছেই মস্ত বড় গোশালা, আর একদিকে পঞ্চবটী উদ্যান। উঠানের উত্তর পশ্চিম কোণে থাকেন শ্রীরামকৃষ্ণ ঠাকুর। ঘরটির একপাশে একটি অর্ধবৃত্তাকার বারান্দা। সেই বারান্দায় দাঁড়ালেই অনেকখানি বিস্তৃত গঙ্গার রূপ দেখা যায়। বাগান টাগান ঘুরে এসে নরেন্দ্র বন্ধুদের সঙ্গে নিয়ে এই ঘরে প্রবেশ করল। একদিকে একটি তক্তপোষের উপর বসে আছেন রামকৃষ্ণ ঠাকুর। একটা ঠেঙো ধুতি পরা, কোমরের কষি আলগা, ঊর্ধ্বাঙ্গে একটা আলোয়ান জড়ানো। মেঝেতে মাদুর পাতা। সেখানে কয়েকজন লোক বসে আছে। এক কোণে একটা বড় গঙ্গাজলের জোলা। সেখানে গিয়ে বসল নরেন্দ্র। আবার একটা দুটো প্রশ্ন করেছে। তার মধ্যে রামচন্দ্র দত্ত রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে নরেন্দ্রের পরিচয় করিয়ে দিলেন একজন গায়ক হিসেবে। গায়করা যেখানেই যায় সেখানে গান গাইতে হয়। রামকৃষ্ণ ঠাকুর নরেন্দ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। নরেন্দ্র প্রথমে গাইল, মন চল নিজে নিকেতনে, সংসার বিদেশে বিদেশে বেশে, ভ্রম কেন অকারণে। দ্বিতীয় গান, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, আছি পথ দিবানিশি আশাপথ নিরখিয়ে। গান গাইতে গাইতে নরেন্দ্র লক্ষ্য করল গেরুয়াবিহীন সাধুটির চক্ষু দুটি স্থির হয়ে গেল। শরীর যেন নিষ্পন্দ। একেই ভাবসমাধি বলে নাকি, ভান নাকি সত্যি? গান শেষ হওয়ার পর রামকৃষ্ণ আপন মনে বললেন, বাহ, বেশ গায় তো ছেলেটি। তারপর তক্তপোষ থেকে নেমে নরেন্দ্রের হাত ধরে বললেন, আয় তো আমার সঙ্গে। নরেন্দ্র অবাক হয়ে উঠে দাঁড়ালো। রামকৃষ্ণ তাকে টেনে নিয়ে এলেন পাশের বারান্দায়। শীতের বাতাস আটকাবার জন্য বাইরের খোলা দিকটা ঝাঁপ দিয়ে ঘেরা। রামকৃষ্ণ দরজাটাও বন্ধ করে দিলেন, যাতে ওদের কথা ঘরের লোকেরা শুনতে না পায়। জায়গাটা আধা অন্ধকার হয়ে গেল। দরজাটা বন্ধ করে রামকৃষ্ণ নরেন্দ্রের দিকে এক পা করে এগিয়ে আসতে লাগলেন। নরেন্দ্র গা ছমছম করতে লাগলো, কামড়ে টামড়ে দেবে নাকি। তারপর ভাবলো, উনি বোধহয় নির্জনে তাকে কোনো উপদেশ দিতে চান। তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করে দিলেই হবে। উপদেশ দেবার বদলে উনি একটা অদ্ভুত কাণ্ড করলেন। খপ করে নরেন্দ্রের একটা হাত চেপে ধরে ঝরঝর করে কেঁদে ফেললেন, যেন তিনি নরেন্দ্রকে বহুদিন ধরে চেনেন। এইভাবে বলতে লাগলেন, ওরে, এতদিন পরে আসতে হয়, আমি যে তোর জন্য কতদিন ধরে বসে আছি তা একবারও ভাবিসনি? বিষয় লোকেদের বাজে কথা শুনতে শুনতে কান ঝলসে গেল রে। পানের কথা কারুকে বলতে পারি না, না বলে আমার পেট ফুলে থাকে। কেন আসিসনি আমার কাছে? তারপর হঠাৎই আবার কান্না থামিয়ে হাত জোর করে গদগদ কণ্ঠে বললেন, জানি আমি প্রভু, তুমি পুরাতন ঋষি, নবরূপী নারায়ণ। নরেন্দ্র স্তম্ভিত হয়ে গেল। এই যে দেখা যাচ্ছে বদ্ধ পাগল, সে বিশ্বনাথ দত্তের ছেলে নরেন। তাকে ইনি কী সব বলছেন? পাগলের প্রলাপে বাধা দিলে আবার কি হয়? সে চুপ করে শুনতে লাগলো। একটু পরে কথা থামিয়ে রামকৃষ্ণ বললেন, এখানে দাঁড়া, কোথাও যাবি না। দরজা খুলে ভেতরে গিয়ে তিনি একখানা মাখন, মিছরি আর সন্দেশ নিয়ে এসে বললেন, এগুলো খা। নরেন্দ্র বললেন, করেন কি মশাই, এগুলো আমি একা খাবো কেন? ভেতরে বন্ধুরা আছে, ওখানে গিয়ে ভাগ করে খাচ্ছি, দিন। রামকৃষ্ণ বললেন, ওরা পেয়ে যাবে, এসব তুই আমার সামনে খা। মহা অস্বস্তিকর ব্যাপার। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গপ গপ করে খাওয়া যায়, তা আবার মিছরির সঙ্গে মাখন। কিন্তু একজন বয়স্ক লোক বারবার বলছেন। নরেন্দ্র কোনো ক্রমে খেয়ে নিল। রামকৃষ্ণ আবার নরেন্দ্র হাত জড়িয়ে ধরে বললেন, তোর ওই বন্ধুগুলি যেন কেমন তারা। তুই শিগগিরই একদিন একা আসবি। গভীর ব্যাকুলতার সঙ্গে বলতে লাগলেন, ঠিক আসবি তো? ঠিক আসবি, ঠিক আসিস কিন্তু। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।